আমি যদি বলতাম তোমার যেতে ইচ্ছে না করলে তুমি থাকো, আমি ঘুরে আসি, তাতেও ও রাজি হতো না। অথচ আমি কোনোদিন পার্টি গার্ল ছিলাম না। পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করে মাতলামি করা কিংবা গড়াগড়ি করা এমন অগৌরবের জীবনে তো আমি বিশ্বাসই করিনি কখনো। তবু ও যখন বলেছে আজ যাওয়া হবে না, তখন কোনো মতেই আমার যাওয়া হবে না। আমি যেতে চাইলে ও তখন আমার গায়ে হাত তুলত। কতদিন যে ওর কাছে মার খেয়েছি তার ঠিক নেই। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। সর্বেন্দ্র ছিল নিয়ম নিষ্ঠ মানুষ, কিন্তু এই সর্বেন্দ্র আর সে সর্বেন্দ্র রইল না। সর্বেন্দ্র একদিন বদলে গেল, বিনা কারণে, বিনা দোষে। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। দিনে দিনে সর্বেন্দ্রর সঙ্গে আমার সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যে আমি আমার জীবনের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ওর উপর নির্ভরশীল হয়ে উঠতে লাগলাম। আমার ইনকাম ট্যাক্স থেকে শুরু করে পুজোয় কাকে কোন উপহার দেওয়া উচিত তাও সর্বেন্দ্রই ঠিক করে দিতে থাকলো। আমার পরিবারের সকলের কাছে ও খুব আদরের ছিল, ভালোবাসার ছিল। আমার সোনাদি তো পরম নিশ্চিন্ত ছিল সর্বেন্দ্র আমার জীবনে আসার পর। আমাকে বলতো, এতদিনে তুই এমন একজন মানুষ পাইলি সাবু, যে তরে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তরে ঠিক পথ দেখায়। কিন্তু সর্বেন্দ্রর সঙ্গে আমার মতানৈক্য হতো না এমনও নয়। অসম্ভব শৃঙ্খলাপরায়ণ ভদ্র মানুষ ছিল, তবে রাগ ছিল মারাত্মক। আর যাকে ভালোবাসতো তার উপর অনুশাসন ছিল তীব্র। আমি একটা বয়সের পর থেকে খানিকটা স্বাধীনভাবে বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পরে আমাকে শাসন করার কেউ ছিল না সেভাবে। নিজের বিষয়ে নিজেকেই সিদ্ধান্ত নিতে হতো। তাই সর্বেন্দ্রর প্রত্যেকটা ব্যাপারে মতামত এবং তা মানতে বাধ্য করা কখনো কখনো আমার পছন্দ হতো না। অনেক সময়ই আমি তর্ক করতাম, ওর বারণ না মেনে নিজের মতে চলতে চাইতাম। সেটা কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন তাদের জীবনের নিয়মকানুনগুলো অন্য মানুষের থেকে একটু আলাদা হয়। আমাদের কোনো কোনো পার্টিতে মুখ দেখানোর জন্য হলেও যেতে হয়, সেটাই সৌজন্য। সর্বেন্দ্রর যদি মনে হতো কোনো একটা পার্টিতে আমি যাব না, তাহলে ও সেই ব্যাপারে জোর করত। আমি প্রথমে অনুনয় করতাম, এমনকি কান্নাকাটিও করতাম যাতে ও আমাকে যেতে দেয়। এমনকি আমি একাও যেতে চাইতাম না, ওকেই সঙ্গে যেতে বলতাম। ওর হয়তো সেদিন যাওয়ার মুড নেই, ওর ইচ্ছে ঘরে বসে আমার সঙ্গে গল্প করবে, সেখান থেকে ওকে নড়ানো যেত না। আমি যদি বলতাম তোমার যেতে ইচ্ছে না করলে তুমি থাকো, আমি ঘুরে আসি, তাতেও ও রাজি হতো না। অথচ আমি কোনোদিন পার্টি গার্ল ছিলাম না। পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করে মাতলামি করা কিংবা গড়াগড়ি করা এমন অগৌরবের জীবনে তো আমি বিশ্বাসই করিনি কখনো। তবু ও যখন বলেছে আজ যাওয়া হবে না, তখন কোনো মতেই আমার যাওয়া হবে না। আমি যেতে চাইলে ও তখন আমার গায়ে হাত তুলত। কতদিন যে ওর কাছে মার খেয়েছি তার ঠিক নেই। সোনাদি সহ্য করতে পারত না, ঘরের বাইরে দাঁড়িয়ে ছটফট করত। সর্বেন্দ্র বাইরে এলে বলতো, অরে এইভাবে মাইরো না। সর্বেন্দ্র রাগ করে নিজের বাড়ি ফিরে যেত। আমি বিছানায় পড়ে কাঁদতাম। সারা রাত দুপক্ষই চুপ, ফোনেও কোনো কথা নেই। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই ও এসে হাজির। আমার দুটো হাত ধরে ক্ষমা চাইতো। তখন আবার এক প্রস্থ কান্নাকাটি, মান অভিমান এবং সবশেষে সমর্পণ। মানুষ হিসেবে সর্বেন্দ্রর কোনো তুলনা ছিল না। বাবার পরে এমন একজন প্রকৃত অভিভাবক আমি সত্যিই আর কাউকে পাইনি। কিন্তু ওই চণ্ডালের মতো রাগ ওর কখনো কমেনি। অগত্যা ওকে ওইভাবেই নিয়েছিলাম। ওই সবটা মিলিয়েই তো ও। সর্বেন্দ্রর ওই একই কথা, যে কথা আমাদের প্রেম পর্বের প্রথম দিকে বলেছিল ও, খুব স্পষ্ট করে বলে দিয়েছিল, আমি কিন্তু কোনোদিনও তোমাকে বিয়ে করতে পারবো না। ঘরে আমার বউ বাচ্চা আছে, আমি কোনোদিনও তাদের রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারবো না। আমিও মেনে নিয়েছিলাম, কারণ তেমন উদ্দেশ্য আমার জীবনে কখনো ছিল না। তাই যদি থাকতো তাহলে তো অনেক আগেই, যখন উত্তমদা বিয়ের জন্য ঝোলাঝুলি করছিলেন, ছেলে মানুষই অভিমান করছিলেন, সেদিনই রাজি হয়ে যেতাম। কিন্তু আমি একটা মেয়ে হয়ে কখনো তো আর একটা মেয়ের সংসার ভাঙার কথা ভাবতে পারিনি। তাই সর্বেন্দ্রর ক্ষেত্রেও আমার তেমন কোনো প্রত্যাশা ছিল না। আমি ধরেই নিয়েছিলাম এ জীবনটাই আমার ভূমিকা দ্বিতীয় নারী হয়েই কেটে যাবে, অ্যানাদার উম্যান হয়ে থেকে যাব প্রিয় পুরুষের জীবনে। মানিয়ে নিয়েছিলাম নিজেকে এই ভূমিকায়। ভেবে নিয়েছিলাম এক জীবনে সবাই তো সব পায় না, ভালোবাসাই একমাত্র সত্যি, আর সব মিথ্যে। ওর ভালোবাসায় তো কোনো ফাঁকি নেই। কিন্তু আমার সোনাদি পুরনো দিনের মানুষ,
ও ভাবতো ও চোখ বুঝলে আমার কি হবে। এই নিরাপত্তাহীনতা থেকেই সর্বেন্দ্রকে এই অনুরোধ করে ফেলতো সোনাদি। সর্বেন্দ্র কিন্তু একটা দিনের জন্যও নরম হয়নি এ ব্যাপারে, কখনো এমন কথা বলেনি। আমি ভাবছি যতবারই সোনাদির তরফে অনুরোধ এসেছে ততবারই দৃঢ়ভাবে বলেছে আমাকে কথা বলবেন না। আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম আমার পক্ষে বিয়ে করা সম্ভব হবে না। এ নিয়ে আমার মনের গভীরে সূক্ষ্ম অভিমান থাকলেও শ্রদ্ধাই ছিল বেশি সর্বেন্দ্রর ওপর। এমন এক কথার মানুষ, এমন নিয়মনিষ্ঠ নীতিবিশিষ্ট মানুষ তো শ্রদ্ধারই যোগ্য। দিনগুলো ভালোই কাটছিল। আমার নাটকের দল প্রতীকও দিন দিন খুব নাম কুড়োচ্ছিল মানুষের কাছে। পরপর হিট নাটক করে যাচ্ছিলাম আমরা। মল্লিকা নাটকটিকেও আমরা নতুন করে আমাদের দলের হয়ে মঞ্চস্থ করলাম। দেশের নানা জায়গায়, এমনকি বিদেশে বঙ্গ সংস্কৃতি সম্মেলনেও আমরা নাটক নিয়ে গিয়েছি। কিন্তু আমার জীবনটা এমনই যে ধারাবাহিকভাবে ভালো থাকা ঈশ্বর আমার জন্য বরাদ্দ করেননি। আবার আমার জীবনে ঝড় এলো, এক উথাল পাথাল ঝড়। আর ঝড়ের পূর্বাভাস হিসেবে আকাশে দেখতে পেলাম সিঁদুরে মেঘ। সর্বেন্দ্র বরাবরই ড্রিঙ্ক করত, কিন্তু দিন দিন সে মাত্রা ছাড়িয়ে যেতে লাগলো। আমার শত অনুরোধ উপরোধ কিছুতেই কিছু হলো না। সর্বেন্দ্রর এক দিদি থাকতেন রাসবিহারী অ্যাভিনিউতে। তিনিও একজন বাঙালিকে বিয়ে করেছিলেন। জামাইবাবুকে আমি বক্সিদা বলে ডাকতাম। ওরা আমাদের সম্পর্কের কথা জানতেন। সম্পর্কের কথা অবশ্য কারো কাছেই অজানা ছিল না, কিন্তু স্বাভাবিক কারণেই এ সম্পর্ক অনেকে মেনে নেননি। এই দিদি আর বক্সিদা আমাদের সম্পর্ক মেনে নিয়েছিলেন। অনেকবার আমাকে ওদের বাড়িতে নেমন্তন্ন করে নিয়েও গিয়েছেন। আমার বাড়িতেও ওদের ছিল আবারিত দ্বার। আমি যখন কিছুতেই পেরে উঠছি না, তখন আমি দিদির কাছে অভিযোগ করলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। সর্বেন্দ্র দিন রাত এক করে মদ খেয়ে যেতে লাগলো। একদিন পার্ক স্ট্রিট ধরে আসছি আমরা, কোনো শো শেষ করেই বোধহয় বাড়ি ফিরছিলাম। গাড়িতেই সর্বেন্দ্র মদ খেতে শুরু করলো। আমি বারণ করলাম, বললাম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কিছু মুখে দিয়ে খাও, এতক্ষণ খালি পেটে ছিলে, এখন এভাবে খেও না। ও কথা শুনল না, গলায় ফেলে ঢকঢক করে জলের মতো খেয়ে যেতে লাগলো। আমি জোর করে বোতলটা কেড়ে নিলাম। সর্বেন্দ্র অদ্ভুত চোখে আমার দিকে তাকালো, তারপর চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ল। বেশ রাত ছিল তখন। আমি ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম, নিজে নামলাম। চিৎকার করে ওর নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু ও সাড়া দিল না, এমনকি পেছন ফিরে তাকালোও না। হন হন করে হেঁটে চলে যাচ্ছে উল্টো দিকে। আমি যে মাঝ রাস্তায় নেমে ওর নাম ধরে চিৎকার করে ডাকছি, ওর কোনো ভ্রুক্ষেপই নেই। আমি বুঝতে পারলাম ওর জীবনে আমার থেকে মদের দাম বেশি হয়ে গিয়েছে। কেন এমন হলো? কারণ খুঁজে পেলাম না। ততদিনে ওর বেশ কিছু ভালো ছবি রিলিজ করেছে, নাটকেও বেশ নামডাক হয়েছে। আমি কখনো ওর সঙ্গে সংসার করতে চাই বলেও ওকে চাপ দিইনি। তাহলে কি এমন ঘটে গেল ওর জীবনে যে এইভাবে মদকে আঁকড়ে বাঁচতে চাইছে ও? ঠিক করলাম আমি কিছুতেই হার মানব না। স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি না থাকলেও মনে প্রাণে আমি তো ওর স্ত্রী, আর ওই আমার স্বামী। তাই যদি হয় তাহলে আমার স্বামীকে যে কোনো বিপদ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তো আমার। আমি সিদ্ধান্ত নিলাম সর্বেন্দ্রর সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে। এভাবে চলতে পারে না। এক জীবনে অনেক হারিয়েছি আমি। নতুন করে সর্বেন্দ্রকে হারানোর বেদনা আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোমবার সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।